3200-র বেশি শহরে বিক্ষোভ হয়েছে। এবং আমি কিছু মিডিয়াতে দেখলাম যে বড় বড় শহরে, যেমন নিউ ইয়র্ক, ডেনভার, তারপরে মায়ামি, লস অ্যাঞ্জেলস, এরকম কিছু শহরে জনসংখ্যা লাখের উপরে ছিল। এবং টোটাল 80 লাখের উপরে মানুষ আজকে ইউএসএ তে বিক্ষোভ করেছে। এবং তাদের বিক্ষোভের একটাই, যে ওই যে নো কিংস কিংবা এই ধরনের, মানে হলো তারা কোনো ডিক্টেটরশিপ চায় না। তারা কোনো ডিক্টেটরশিপ চায় না, তারা পিওর গণতন্ত্র চায়। তো এ কারণেই আমি এই ট্রাম্পের কোনো ভবিষ্যৎ আমি দেখছি না। ট্রাম্পের কোনো ভবিষ্যৎ আমি দেখছি না। তো আমি প্রথমে যে আমাদের দর্শক মিজান ভাই খুব সম্ভব উনি একটা প্রশ্ন করলেন, তো ওনার উত্তরে শুধু এইটুকুই বলবো যে আহ, আমেরিকা একটা দেশ না, এটা একটা সাম্রাজ্যবাদ আছে আমেরিকা। এবং এই সাম্রাজ্যবাদটা সে 80 বছর ধরে, সে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকেই তৈরি করেছে। এবং সব থেকে মজবুত করেছে 73 থেকে, যখন এর সাথে পেট্রো ডলার এই সিস্টেমটা যোগ হলো। তো এই সাম্রাজ্যবাদটা কিভাবে চালাইছে সারা বিশ্বে, এই সাম্রাজ্যবাদের তিনটা অংশ আছে। একটা অংশ, যেমন আমরা জানি যে আহ, সমগ্র বিশ্বের প্রায় প্রায় মানে এই সাগরগুলা কন্ট্রোল করে আমেরিকা, এই সমগ্র বিশ্বের। একই সাথে প্রায় 80টা দেশে আমেরিকার মিলিটারি বেজ আছে। প্রত্যেকটা দেশেই বা পৃথিবীর সবগুলো দেশেই আমেরিকা পন্থী সরকার কি আসছে না আসছে তাদের ইন্টেলিজেন্স কাজ করে। তো এই যে এই একটা বিশাল এই একটা ব্যাপার আছে। আর এই সাম্রাজ্যবাদের সেকেন্ড যে যে কাজটা তারা করে এই সাম্রাজ্যবাদটা টিকিয়ে রাখার জন্য, তাদের নিজস্ব তৈরি, তাদের স্বার্থ রক্ষার জন্যই তৈরি অনেকগুলো অর্গানাইজেশন আছে। তার ভিতরে জাতিসংঘ একটা, তার ভিতরে আইএমএফ, যেটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তার ভেতরে এই যে মানবাধিকার সংস্থা বলি আমরা, ওই আইএইএ, অ্যাটমিক কমিশন আছে একটা। তো এই ধরনের যত যেগুলো আছে, ন্যাটো, তো এই বিষয়গুলো কিন্তু তাদের সাম্রাজ্যবাদেরই অংশ। এটা আপনারা কিভাবে বুঝবেন? সব ইজি বুঝবেন যে আচ্ছা, এই যে একটা মানবাধিকার সংস্থা, একটা যে আন্তর্জাতিক সংস্থা যে চলে, এটার ফান্ডিংটা কোত্থেকে আসে, কে ফান্ড দেয়? তো যে ফান্ড দেয় তার স্বার্থই রক্ষা করেন। এই বিষয়ে আমি শুধু একটা উদাহরণ দিই, যেটা হলো এই যে আন্তর্জাতিক আদালতে বিচারে নেতানিয়াহুকে পানিশমেন্ট দেওয়া হয়, সাজা দেওয়া হয় অপরাধী হিসাবে। এবং এইটার বিচারক ছিলেন একজন ফরাসি বিচারক, ফ্রেঞ্চ বিচারক। উনি কেন নেতানিয়াহুকে অপরাধী ঘোষণা করলেন? এই অপরাধে আমেরিকা তাকে স্যাংশন দেয়, স্যাংশন দিয়েছে। এবং উনি, আপনি এটা ইউটিউবে পাবেন যে এই সপ্তাহখানিক হয়েছে, যে উনি দুঃখ করে বলেছেন যে আমাকে স্যাংশন দিয়েছে আমেরিকা, আমার পাসপোর্ট কোথাও কাজ করছে না, আমার ক্রেডিট কার্ড কাজ করছে না, আমি কোনো অনলাইনে কোনো পেমেন্ট দিতে পারি না, আমার সোশ্যাল মিডিয়াতে যতগুলো অ্যাকাউন্ট ছিল সবগুলো ফ্রিজ করা হয়েছে। এবং একজন বিচারক উনি বলছেন যে উনি বলছেন যে আমার মনে হচ্ছে আমি 40 বছর আগে ফেরত চলে গেছি, যখন এসব কোনো কিছু আবিষ্কার হয় নাই। এবং এইটার ফলশ্রুতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো উনি একটা আবেদন করেছেন, সবিনয় নিবেদন ট্রাম্পের কাছে, যে এই তার বিচারক সাহেবের এই বিষয়টা যেন একটু গুরুত্ব দেওয়া হয়। আর এই যে আমি দুইটা বিষয় বললাম, একটা হলো আর এই যে দ্বিতীয়ত এই টুলস গুলো, এবং 3 নাম্বার হলো তার পেট্রো ডলার, এবং এআই, এবং যত সব টেকনোলজি আছে, মানে আপনার ইনফরমেশন ওয়ারফেয়ারের যত বিষয়গুলো আছে। এই যে আপনি এটা ওই ফেসবুক বলেন, এটা ওই আপনি ইউটিউব বলেন, তারপরে হলো আপনার ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো বলেন, স্টারলিংক বলেন, ইনস্টাগ্রাম, সবকিছু আলটিমেটলি সবকিছু কিন্তু তাদের কন্ট্রোলে। এবং এভাবেই আমেরিকা তার সাম্রাজ্যবাদটা চালু রাখে। এই এই কারণেই এই আন্তর্জাতিক অপরাধ আদালত বলেন অথবা জাতিসংঘ বলেন, কোনোটাই তাদের বিপক্ষে কাজ করে না। আশা করি আমি সংক্ষেপে উত্তরটা দিতে পেরেছি। এরপরে আমি আমেরিকার প্রসঙ্গে যেটা আসছি, প্রথমত আমেরিকায় অত্যন্ত বড় বিক্ষোভ হয়েছে। এবং আমার জানা মতে আমি গত 10 বছরে এরকম বিক্ষোভ দেখি নাই। আজকে 3200-3200-র বেশি শহরে বিক্ষোভ হয়েছে। এবং আমি কিছু মিডিয়াতে দেখলাম যে বড় বড় শহরে, যেমন নিউ ইয়র্ক, ডেনভার, তারপরে মায়ামি, লস অ্যাঞ্জেলস, এরকম কিছু শহরে জনসংখ্যা লাখের উপরে ছিল। এবং টোটাল 80 লাখের উপরে মানুষ আজকে ইউএসএ তে বিক্ষোভ করেছে। এবং তাদের বিক্ষোভের একটাই, যে ওই যে নো কিংস কিংবা এই ধরনের, মানে হলো তারা কোনো ডিক্টেটরশিপ চায় না।
তারা কোনো ডিক্টেটরশিপ চায় না, তারা পিওর গণতন্ত্র চায়। তো এ কারণেই আমি এই ট্রাম্পের কোনো ভবিষ্যৎ আমি দেখছি না। ট্রাম্পের কোনো ভবিষ্যৎ আমি দেখছি না, এবং একটা বড় জবাবদিহিতার ভেতরে একটা বড় বিচারের মুখোমুখি তাকে হতে হবে। কারণ হলো, আমেরিকার যতগুলো মিলিটারি থিঙ্কার আছে, ট্রাম্পের বন্ধু, আমি রিপাবলিকান ঘরানার তাদেরকেই বলছি, তারাই ট্রাম্পকে বারবার সতর্ক করছেন যে প্রথমত তোমার পপুলার সাপোর্ট নাই, দ্বিতীয়ত তোমার পাবলিক ওপিনিয়নটাও তুমি নেও নাই, এবং এইগুলা ছাড়া তুমি যে যুদ্ধটা একটু দীর্ঘমেয়াদী করতে চাচ্ছ, তাদের কথাটা হলো যে যুদ্ধটা এই বেস্ট অপশন হলো এই মুহূর্তে এই অবস্থায় শেষ করে ফেলা। বাট প্রবলেমটা হয়ে গেছে যে এই অবস্থায় এই মুহূর্তে শেষ করে ফেললে ইরানের যে কন্ডিশন গুলা মানতে গেলে আমেরিকার এই সাম্রাজ্যবাদ আর টিকে থাকবে না। এবং আমি আগের দু একটা এপিসোডে আপনার এখানেই বলেছিলাম যে যে চেইন রিয়াকশন গুলো আছে এইগুলো টিকে থাকবে না, এবং ওই পেট্রো ডলারের বাণিজ্যটাও টিকে থাকবে না, আমেরিকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই আমেরিকার আফটার ম্যাথটা খুব ভয়াবহ। বাট তারপরেও আমেরিকার বেস্ট অপশন হলো এই মুহূর্তে যুদ্ধটা শেষ করে ফেলে দেওয়া। এটা আমেরিকার বন্ধুরাই আমেরিকাকে বলছে, ট্রাম্পের বন্ধুরাই বলছে, আর বলছে যে মানে এই যুদ্ধের যে একটা মানে আমাদের আমেরিকার ভালো হওয়ার যে ছোট একটা ঘরের যে একটা জানলা খোলা আছে, তুমি যদি সেখানে কোনো সৈনিক পাঠাও, যে বুটস অন দি গ্রাউন্ড, আমেরিকার ট্রুপস ইরানে পাঠানো মানে ওই জানলাটাও বন্ধ হয়ে যাবে, এবং তখন এই যুদ্ধটা কিন্তু আরো বেশি দূর চলবে। এবং বলছে যে এটার ফলাফল গুলা কি হবে, সিকোয়েন্স অনুযায়ী বলছে যে দেখো, ইনিশিয়াল যে একটা ইনিশিয়েটিভ নিয়ে যে তুমি ওখানে সৈনিক পাঠাবা, হয়তো ইনিশিয়াল কিছু সাকসেস দিবে, হয়তো বলছে। তারপরে কি হবে, ইরান শক্তভাবে রিটালিয়েট করবে, আমেরিকান সৈন্যরা মারা যেতে থাকবে, এবং দি নাম্বার উইল মাউন্ট, মানে এই মারা যাওয়ার সংখ্যা অনেক বাড়তে থাকবে। তখন জনগণ মুখ ফিরিয়ে নিবে, তোমার বিরুদ্ধে যে ন্যারেটিভ ছিল এই ন্যারেটিভ চেঞ্জ হয়ে যাবে। মিডিয়া তারা দে উইল টার্ন অ্যারাউন্ড, মিডিয়া তখন উল্টা কথা বলবে, এবং তুমি একটা কোয়াগমায়ারে পড়বা, মানে একটা একটা চোরাবালির ভিতরে পড়বা, সেখান থেকে আর উদ্ধার হতে পারবা না। তো এটা হলো তাদের কথা। আমি পেন্টাগনের রেফারেন্স দিয়ে আমি ইউএস এসে পেলাম যে পেন্টাগনের রেফারেন্স দিয়ে ওখানে একজন রিটায়ার্ড জেনারেল উনি বলছেন যে আমেরিকা তার সৈনিক পাঠাতে চাচ্ছে, এবং আমেরিকা কিছু অ্যাকশনে যেতে চাচ্ছে ইমিডিয়েটলি। এটাকে তারা বলছে যে ওয়ার এন্ডিং অফেন্সিভ আর কি, মানে শেষ করার জন্য একটা ফাইনাল অফেন্সিভ টাইপের ওখানে যেতে চাচ্ছে, একটা শেষ ধামাকা, যাতে করে তাদের ধারণা একটা বড় ধামাকা দিলে হয়তো ইরান ব্রেক করবে, এবং এরই অংশ হিসেবে তারা আমেরিকাতে সৈনিক পাঠাতে চাচ্ছে। তাদের প্ল্যানে ওই পেন্টাগনের যে অথরিটি দিয়ে যে জেনারেল সাহেব বলছেন, উনি বলছেন যে মোটামুটি 4টা অথবা থেকে 5টা জায়গা তারা একটা শর্ট লিস্ট করেছেন। তার ভিতরে খার্ক দ্বীপ একটা, হরমুজের একটা রকি দ্বীপ আছে, এটা হলো আবু মুসা আইল্যান্ড একটা আছে সেখানে। তারপরে বলছে যে এইটা একটা, আর 3 নাম্বারটা বলছে যে ইরানের যে নিউক্লিয়ার সাইট যেটা আছে, ইরানের নিউক্লিয়ার যে ইস্পাহান, নাতানজ, এই নিউক্লিয়ার এইটা যে, কারণ এই মানে তাদের হিসাবে এই নিউক্লিয়ার সাইটটা ডিস্ট্রাকশন, অথবা ওই যে ইরানের 460 কেজি প্লাস হাফ টন যে ইউরেনিয়াম আছে এইটা জব্দ করাটা একটাই। আর তারপরে বলছেন এইটা হরমুজটাকে অ্যাক্টিভেট করা,